শহীদ হাদির ঘাতক শুটার ফয়সালের অবস্থান শনাক্ত। ভারতের মহারাষ্ট্র থেকে যোগাযোগ রাখছে দেশেও। সেভেন সিস্টার্স বিচ্ছিন্নের হুমকির প্রতিবাদে কক্সবাজার দখলের হুমকি। ত্রিপুরায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সামনে বিক্ষোভ। পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন ব্রেন্ট ক্রিস্টেনসেন। চীন ও ইন্দো প্যাসিফিক ইস্যুতে নজর। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের পথে জেদ্দা টাওয়ার। বুর্জ খলিফার রেকর্ড ভাঙবে কি? নিষেধাজ্ঞা এড়াতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করল টিকটক। ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা নিয়ে সমালোচনা। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিদা রুবি। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ওসমান হাদির ঘাতক ফয়সালের ব্যবহৃত মোবাইল ফোনের আইপি বিশ্লেষণ করে তার অবস্থান ভারতের মহারাষ্ট্রে শনাক্ত করা হয়েছে। সে দেশটির রিলায়েন্স কোম্পানির একটি সংযোগ ব্যবহার করে যোগাযোগ রক্ষা করছে বলে তথ্য পাওয়া গেছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। কিন্তু এটা মুক্তিযুদ্ধই, কারণ এইটা দিয়ে আমরা একটা স্বাধীন জমিন পাইছি। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে গুলি করে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ঘটনার পরেই দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্ট সূত্র। গোয়েন্দা তথ্য অনুযায়ী হামলার প্রায় 12 ঘন্টার মধ্যেই সে সীমান্ত অতিক্রম করে। গুলির ঘটনার পর পরিকল্পনা অনুযায়ী গুরুত্বপূর্ণ আলামত গায়েব করা হয়। পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া অভিযুক্ত ফিলিপের 2 সহযোগীর জবানবন্দিতে বলা হয়েছে, ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে ফয়সাল ও তার এক সহযোগী ভারতে পালিয়ে যায়। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে বরাতে জানা গেছে, ফয়সালের ব্যবহৃত মোবাইল ফোন আইপি অ্যাড্রেস বিশ্লেষণ করে বুধবার তার অবস্থান ভারতের মহারাষ্ট্রে শনাক্ত করা হয়েছে। সে দেশটির রিলায়েন্স কোম্পানির একটি সংযোগ ব্যবহার করে যোগাযোগ রক্ষা করে বলেও তথ্য পাওয়া গেছে। যদিও হত্যাকাণ্ডের প্রধান 2 অভিযুক্ত এখনও পলাতক, তবে তদন্তের পুরো ঘটনার নকশা স্পষ্ট হয়ে উঠেছে। তদন্তকারীদের ভাষ্য অনুযায়ী চলতি বছরের জুলাইয়ে দেশে ফিরে ফয়সাল করিম মাসুদ, তারপর কামাল রুবেল ও মইনুদ্দিনের সঙ্গে যোগাযোগ স্থাপন করে সে। এছাড়াও জানা যায় তারা সবাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের সঙ্গেও যুক্ত বলে তদন্তে উঠে এসেছে। গোয়েন্দা তথ্য অনুযায়ী গত 4 ডিসেম্বর রাত 8টা 18 বাংলা মোটরে ইনকিলাব কালচারাল সেন্টারে যান ফয়সাল ও তার সহযোগী কবির। প্রায় 6 মিনিটের ওই বৈঠকে শরীফ ওসমান হাদির সঙ্গে ঘনিষ্ঠতা তৈরির চেষ্টা করা হয় এবং একই সঙ্গে কাজ করার প্রস্তাব দেওয়া হয়। এরপর 9 ডিসেম্বর রাতে ফয়সাল আবারও ওই কেন্দ্রে যান। এ সময় তার সঙ্গে ছিলেন নতুন সহযোগী আলমগীর। ওই বৈঠকে নির্বাচনী প্রচারণার বিষয় নিয়ে আলোচনা হয় এবং এর মাধ্যমে হাদির প্রচারণা টিমের সঙ্গে যুক্ত হয় ফয়সাল। পরদিন 12 ডিসেম্বর সেগুনবাগিচা হাদির প্রচারণায় সরাসরি অংশ নেয় তারা। তবে বলা হচ্ছে, প্রচারণায় যুক্ত হওয়ার পরই হত্যার পরিকল্পনা চূড়ান্ত করা হয়। নরসিংদী, সাভার ও মানিকগঞ্জ সহ বিভিন্ন এলাকায় রেকি করা হয়। 11 ডিসেম্বর প্রস্তুতির অংশ হিসেবে ফয়সাল পশ্চিম আগারগাঁওয়ে তার বোনের বাসায় ওঠে। হামলার দিন ভোরে উবারে করে হেমায়েতপুরে একটি রিসোর্টে যায় তারা। রিসোর্টের সিসিটিভি ফুটেজে শুক্রবার ভোর 5টা 22 ফয়সাল ও আলমগীরের গাড়ি প্রবেশের দৃশ্য দেখা গেছে। সেখানে আগে থেকেই অবস্থান করছিল ফয়সালের বান্ধবী মারিয়া ও তার বোন। তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানায়, সেখানে হাদির একটি ভিডিও দেখিয়ে ফয়সাল হামলার পরিকল্পনার কথা জানায় এবং ঘটনার পর সব ধরনের যোগাযোগ বন্ধ রাখার নির্দেশ দেয়। পরে বান্ধবীকে বাড্ডায় নামিয়ে দিয়ে বেলা 11টা 5 আগারগাঁওয়ে বাসা থেকে মোটরসাইকেলে বের হয় ফয়সাল ও আলমগীর। তারা সরাসরি সেগুনবাগিচায় হাদির প্রচারণায় যোগ দেয়। দুপুর 12টা 22 হাদি মতিঝিলের উদ্দেশ্যে রওনা হলে অভিযুক্তরা পিছু নেয় হাদির। দুপুর 12টা 50 হাদিকে বহন করা অটোরিকশা মতিঝিলের জামিয়া দারুল উলুম মসজিদের সামনে পৌঁছায়। সেখানে জুমার নামাজ আদায় করেন হাদি। নামাজ শেষে দুপুর 2টা 16 তিনি সেখান থেকে রওনা হলে ফয়সাল ও তার সহযোগী অনুসরণ করতে থাকে হাদির সেই অটোরিকশাকে। মতিঝিল হয়ে পল্টনের বক্স কালভার্ট সড়কে ঢোকার পর দুপুর 2টা 24 খুব কাছ থেকে হাদিকে লক্ষ্য করে 2টি গুলি ছোড়া হয় বলেও তদন্তে উঠে এসেছে। ঠিক তখনই আততায়ী ফয়সাল করিমের সেই গুলি হাদির মাথার ঠিক কানের উপর দিয়ে বাম পাশ দিয়ে প্রবেশ করে ডান পাশ দিয়ে বেরিয়ে যায়। এরপরই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশে এবং বিদেশে পাঠানো হয়। পরবর্তীতে এক পর্যায়ে হাদির চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তবে হাদির এই হত্যাকাণ্ডের পিছনে অভিযুক্ত এই প্রধান 2 আসামিকে ধরতে এখনো তৎপর আইনশৃঙ্খলা বাহিনী। তবে সর্বশেষ এই 2 অভিযুক্তের অবস্থান শনাক্ত করা গেছে ভারতের মহারাষ্ট্রে।
অভি আরিফ, মাই টিভি, ঢাকা। সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকির প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ করেছে টিপরা মোথা পার্টির যুব শাখা ইউথ টিপরা ফেডারেশন। সমাবেশে সংগঠনটির সভাপতি সুরজ দেব বর্মা বলেন, ত্রিপুরার নিকটতম সমুদ্র সৈকত কক্সবাজার। যদি তারা আমাদের বাধ্য করে, আমরা এর নাম পরিবর্তন করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সমুদ্র সৈকত রাখব। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকির প্রতিবাদে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের দপ্তরের সামনে বিক্ষোভ করেছে ত্রিপুরা মোথা পার্টির যুব শাখা ইউথ ত্রিপুরা ফেডারেশন YTF। শুক্রবার সংগঠনটির শতাধিক সদস্য হাইকমিশনের কিছু দূরে জড়ো হয়ে মিছিল করতে গিয়ে পুলিশই বাধার মুখে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই কার্যালয়ের 200 মিটার আগেই ব্যারিকেড দেয় পুলিশ। সেখানেই বিক্ষোভ করেন সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভকারীরা বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সমালোচনা করে স্লোগান দেন এবং সেভেন সিস্টার নিয়ে বক্তব্যের নিন্দা জানান। সমাবেশে YTF সভাপতি সুরজ দেব বর্মা বলেন, এই বিক্ষোভ কোনো রাজনৈতিক এজেন্ডার চেয়ে বেশি জনসাধারণের অনুভূতির প্রতিফলন। তার অভিযোগ, এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ বাংলাদেশে ভারতীয় হাইকমিশনের কাছে বক্তব্য রাখার সময় হাইকমিশনকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছিলেন। দেব বর্মা বলেন, সীমান্তের ওপার থেকে যে সাম্প্রতিক বিবৃতিগুলো আসছে তা উদ্বেগজনক। বাংলাদেশের নেতাদের দ্বারা ভারতের উত্তর পূর্বাঞ্চল দখলের বিষয়ে বারবার করা অভিযোগের কথা উল্লেখ করে এই ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং বিপজ্জনক। তারা বারবার দাবি করছে তারা ভারতের উত্তর পূর্বাঞ্চল দখল করবে। বাংলাদেশ সৃষ্টিতে ভারতের অবদান সত্ত্বেও আজ তারা আমাদের সঙ্গে শত্রুর মতো আচরণ করছে। বিতর্কিত মন্তব্য করে তিনি বলেন, উত্তর পূর্বে কোনো সমুদ্র সৈকত নেই, নিকটতম সমুদ্র সৈকত হলো কক্সবাজার। যদি তারা আমাদের বাধ্য করে, আমরা এর নাম পরিবর্তন করে গ্রেটার ত্রিপুরা ল্যান্ড সমুদ্র সৈকত রাখব। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ভারত সরকার পরিস্থিতি মূল্যায়ন করতে ব্যর্থ হলে জনগণ তাদের ভূমি রক্ষার অনুমতি চাইবে। ভারতের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমরা আমাদের জমি রক্ষা করতে প্রস্তুত, আমরা চুপ করে থাকব না। তার দাবি, সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের বড় আকারের সহিংসতার সাক্ষী হতে পারে। বাংলাদেশে চলমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছে ভারতীয় সেনাবাহিনী। শুক্রবার আসাম রাইফেলস ও BSF এর ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিদর্শনে অংশ নেন। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশ ভারতের সীমান্তবর্তী ত্রিপুরার দক্ষিণ বিভাগের আন্তর্জাতিক সীমান্ত পরিদর্শন করেছেন ভারতের সেনাবাহিনী, আসাম রাইফেলস এবং BSF এর কর্মকর্তারা। সন্ত্রাসীর গুলিতে ইনকলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা ৮ আসনের প্রার্থী শরীফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে এক উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এর মধ্যেই শুক্রবার ভারতীয় সেনা কর্মকর্তারা সীমান্ত পরিদর্শন করেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যেটির বেশিরভাগেই কোনো ধরনের বেড়া নেই। কর্মকর্তারা বেলোনিয়া সাব ডিভিশনের কাছে স্পর্শকাতর স্থানে স্থল পর্যায়ের নিরাপত্তা বিষয়ক প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন। ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ড জানিয়েছে, ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল RC তিওয়ারি অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে বেলোনিয়া সীমান্তবর্তী চৌকি প্রদর্শন করেন। সফরে লেফটেন্যান্ট জেনারেল তিওয়ারি সম্মুখ ভাগে মোতায়েনকৃত সেনাদের সঙ্গে কথাবার্তা বলেন এবং নিরাপত্তা প্রস্তুতি পর্যবেক্ষণ করেন। তিনি সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী, আসাম রাইফেলস এবং BSF-কে উচ্চ পর্যায়ের পেশাদারিত্ব ও প্রস্তুতি বজায় রাখার নির্দেশ দেন। মার্কিন সিনেটের অনুমোদন পাওয়ার পর ব্রেন্ট ক্রিস্টেনসেন ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন। তিনি আগে ঢাকায় মার্কিন দূতাবাসে কাজ করেছেন এবং 2 দশকের বেশি কূটনৈতিক অভিজ্ঞতা রয়েছে তার। রাষ্ট্রদূত হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক জোরদার, ইন্দো প্যাসিফিককে বাংলাদেশের কৌশলগত গুরুত্ব এবং চীন সংক্রান্ত ঝুঁকি বিষয়ে সহযোগিতাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বিস্তারিত প্রতিবেদনে। Thank you for the opportunity to be the United States Ambassador to the People's Republic of Bangladesh. ঢাকায় যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে ব্রেন্ট ক্রিস্টেনসেনকে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন সিনেট। 19 ডিসেম্বর সিনেটের সম্মতির মধ্য দিয়ে তার নিয়োগের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই তিনি ঢাকায় দায়িত্ব গ্রহণ করবেন। গত সেপ্টেম্বরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে বাংলাদেশের যুক্তরাষ্ট্রের পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে মনোনয়ন দেন। As President Trump's nominee to be the United States Ambassador to the People's Republic of Bangladesh. ব্রেন্ট ক্রিস্টেনসেন এর আগেও ঢাকায় দায়িত্ব পালন করেছেন। 2019 থেকে 2021 সাল পর্যন্ত তিনি ঢাকাস্থ মার্কিন দূতাবাসে রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সিলর হিসেবে কাজ করেন। তিনি ঢাকায় বিদায়ী রাষ্ট্রদূত পিটার হাসের স্থলাভিষিক্ত হচ্ছেন।
পিটার হাস 2022 সালের মার্চ থেকে 2024 সালের এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের 17ম রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তার অবসরের পর অন্তর্বর্তীকালীন সময়ে ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করেন ট্রেসি অ্যান্ড জ্যাকবসন। 2 দশকের বেশি সময়ের কূটনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন ক্রিস্টেনসেন সর্বশেষ যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডে পররাষ্ট্রনীতি উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন। সিনেটের ফরেন রিলেশনস কমিটির শুনানিতে তিনি জানান, চীন ও দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ততার সম্ভাব্য ঝুঁকি, বাংলাদেশের কৌশলগত গুরুত্ব এবং ইন্দো প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করাই তার প্রধান অগ্রাধিকার হবে। শাহিদা রুবি, মাই টিভি। সৌদি আরবে জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ দ্রুত গতিতে এগোচ্ছে এবং লক্ষ্য 2030 সালের মধ্যে প্রকল্পটি শেষ করা। বর্তমানে ভবনটি প্রায় 80 তলা পর্যন্ত নির্মিত হয়েছে এবং প্রতি সপ্তাহে গড়ে একটি করে তলা যোগ হচ্ছে। প্রায় 1 কিলোমিটার উচ্চতার এই টাওয়ার 2028 সালের মধ্যে শেষ হলে দুবাইয়ের বুর্জ খলিফাকে ছাড়িয়ে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের স্বীকৃতি পাবে। পাশাপাশি সৌদি আরব রাজধানী রিয়াদের রাইজ টাওয়ার নামে আরেকটি সুউচ্চ ভবন নির্মাণের পরিকল্পনা করেছে, যা এখনো নকশা পর্যায়ে রয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। দ্রুত গতিতে এগোচ্ছে সৌদি আরবের বহুল আলোচিত জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ। লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 2030 সালের মধ্যে প্রকল্পটি সম্পূর্ণ করার। নির্ধারিত সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে ইতিমধ্যেই ভবনটি নির্মাণ প্রায় 80 তলা পর্যন্ত পৌঁছেছে। বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের স্বীকৃতি রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থিত আইকনিক বুর্জ খলিফার দখলে। মরুর বুকে মাথা তুলে দাঁড়িয়ে থাকা স্থাপনাটি 2010 সালের 4 জানুয়ারি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। প্রায় 828 মিটার বা 2717 ফুট উচ্চতার বুর্জ খলিফায় রয়েছে 160টিরও বেশি তলা। যুক্তরাষ্ট্রভিত্তিক সাপ্তাহিক ম্যাগাজিন নিউজ উইকের তথ্য অনুযায়ী নির্মাণ শেষ হলে জেদ্দা টাওয়ারের উচ্চতা হবে প্রায় 1 কিলোমিটার। কয়েক বছর কাজ বন্ধ থাকার পর 2025 সালের জানুয়ারিতে আবার নতুন করে নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে প্রতি সপ্তাহে গড়ে একটি করে তলা যোগ হচ্ছে এই সুউচ্চ ভবনে। পরিকল্পনা অনুযায়ী 2028 সালের মধ্যে জেদ্দা টাওয়ারের নির্মাণ কাজ শেষ করে বুর্জ খলিফাকে পেছনে ফেলে বিশ্বের সবচেয়ে উঁচু ভবনের মর্যাদা অর্জন করাই এই প্রকল্পের অন্যতম লক্ষ্য। শুরুতে এই ভবনের নাম ছিল কিংডম টাওয়ার, পরে নাম পরিবর্তন করে রাখা হয় জেদ্দা টাওয়ার। এই প্রকল্পে সৌদি বিন লাদিন গ্রুপ, দার আল হান্দা সাহ ও টার্নার কনস্ট্রাকশন কাজ করছে। 157 তলা বিশিষ্ট জেদ্দা টাওয়ারের নির্মাণ নিরাপত্তা ঝুঁকি ও কোভিড-19 কারণে কয়েক বছর বন্ধ থাকলেও এখন আবার পুরোদমে চলছে। পাশাপাশি রিয়াদে রাইজ টাওয়ার নামে আরও একটি সুউচ্চ ভবনের পরিকল্পনা করেছে সৌদি আরব, যা এখনো নকশা পর্যায়ে রয়েছে। শাহিদা রুবি, মাই টিভি। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা এড়াতে টিকটক মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছেছে। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম পরিচালনায় একটি নতুন যৌথ উদ্যোগ গঠন হবে, যেখানে ওরাকল, সিলভার লেক এবং MGX সহ বিনিয়োগকারীরা অংশ নেবে এবং বাইট ড্যান্স সংখ্যালঘু মালিকানা ধরে রাখবে। এই সমঝোতার ফলে টিকটক নিষিদ্ধ করার আইনি উদ্যোগ অনেকটাই শিথিল হতে পারে। তবে চুক্তিটি নিয়ে মার্কিন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষা ও অ্যালগরিদমের নিরাপত্তা নিয়ে সমালোচনাও রয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞা এড়াতে চীনের মালিকানাধীন জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটক মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে পৌঁছেছে। টিকটকের প্রধান নির্বাহী কর্মকর্তা শো জিংচিউ কর্মীদের পাঠানো এক অভ্যন্তরীণ বার্তায় এ তথ্য জানান বলে জানিয়েছে বিবিসি। চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্রে টিকটকের কার্যক্রম পরিচালনার জন্য একটি নতুন যৌথ উদ্যোগ গঠন করা হবে। এতে অর্ধেক মালিকানা থাকবে একদল বিনিয়োগকারীর হাতে, যাদের মধ্যে রয়েছে ওরাকল, সিলভার লেক এবং সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক বিনিয়োগ সংস্থা MGX। নতুন কোম্পানিতে বাইট ড্যান্স 19.9% শেয়ার ধরে রাখবে, আর বাকি শেয়ার থাকবে যুক্তরাষ্ট্র অন্যান্য বিনিয়োগকারীদের কাছে। আগামী 22 জানুয়ারি থেকে এই চুক্তি কার্যকর হওয়ার কথা রয়েছে। এই সমঝোতার ফলে জাতীয় নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে টিকটকের মার্কিন ব্যবসা বিক্রি বা নিষিদ্ধ করা দীর্ঘদিনের উদ্যোগ অনেকটা স্থগিত হতে পারে। এর আগে 2024 সালের এপ্রিলে মার্কিন কংগ্রেস একটি আইন পাশ করে, সেখানে নির্দিষ্ট সময়ের মধ্যে টিকটক বিক্রি না হলে অ্যাপটি নিষিদ্ধ করার বিধান রাখা হয়। তবে পরবর্তীতে ট্রাম্প প্রশাসন কয়েক দফা সময়সীমা বাড়ায়।
টিকটক জানিয়েছে এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের প্রায় 17 কোটি ব্যবহারকারী প্ল্যাটফর্মটি ব্যবহার অব্যাহত রাখতে পারবেন। চুক্তির আওতায় টিকটকের অ্যালগরিদম মার্কিন ব্যবহারকারীদের তথ্য দিয়ে পুনরায় প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে কন্টেন্ট ব্যবস্থাপনা বাইরের প্রভাব থেকে সুরক্ষিত থাকে। তবে চুক্তিটি নিয়ে বিতর্ক রয়েছে। ওরেগনের ডেমোক্র্যাট সিনেটর রন ওয়াইডেন বলেন, এই ব্যবস্থা মার্কিন ব্যবহারকারীদের তথ্য সুরক্ষায় যথেষ্ট কিনা তা এখনো পরিষ্কার নয়। বিশ্লেষকদের মতে টিকটক ইস্যু এখন যুক্তরাষ্ট্র চীন সম্পর্কের বৃহত্তর কৌশলগত দর কষাকষির অংশ হয়ে উঠেছে। শাহিদা রুবি, মাইটিভি। ইরানের হরমুজ দ্বীপে বিস্ময়কর দৃশ্য দেখা গেছে। উপকূল জুড়ে ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ঢাল বেয়ে লালচে পানি নেমে এসে সাগরে মিশেছে এবং সমুদ্রের পানিকেও গাঢ় লাল রঙে রূপান্তরিত করেছে, যা দেখে মনে হচ্ছে রক্তের স্রোত বা রক্তবৃষ্টি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মেঘভাঙা বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রকৃতি যেন রং বদলে ফেলে। ইরানের দক্ষিণে হরমুজ দ্বীপে বৃষ্টি নামলেই মাটি ছুঁয়ে পানি রূপ নেয় টকটকে লালে, আর সেই লাল স্রোত গড়িয়ে গিয়ে মিশে যায় পারস্য সাগরে। দূর থেকে মনে হয় যেন সাগর জুড়ে রক্তের আভা। প্রথম দেখায় অলৌকিক মনে হলেও এই রহস্যময় দৃশ্যের নেপথ্যে লুকিয়ে আছে হরমুজ দ্বীপের বিশেষ ভূপ্রকৃতি ও তার অনন্য গোলক মাটি। হরমুজের মাটিতে লোহা বা আয়রনের অক্সাইডের পরিমাণ অত্যাধিক বেশি। বৃষ্টির পানি এই লোহার সঙ্গে মিশে লাল রং ধারণ করে। আর একটু ব্যাখ্যা করে বললে, লোহা পানির সঙ্গে মেশার পর আলোর স্বল্প তরঙ্গ দৈর্ঘ্যগুলো শোষণ করে নেয়, আর লাল রঙের দীর্ঘ তরঙ্গ দৈর্ঘ্য প্রতিফলিত করে, যার ফলে পানি লাল দেখা যায়। হরমুজ দ্বীপটি ইরানের রাজধানী তেহরান থেকে 670 কিলোমিটার দক্ষিণে। এখানে সাধারণত বৃষ্টি কম হয়, শুধু শীতকাল ও বসন্তের শুরুতে বৃষ্টির দেখা মেলে। পর্যটকেরা অনেকেই এই বৃষ্টিকে ব্লাড রেইন বা রক্তবৃষ্টি বলে থাকেন। তবে বৃষ্টির পানি কিন্তু মাটিতে পড়ার আগ পর্যন্ত স্বাভাবিক রঙেই থাকে। হরমুজের মাটি শিল্প কারখানায় এবং স্থানীয় সাংস্কৃতিক কাজেও ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের রাসায়নিকের কারণে দ্বীপের মাটিতে লাল ছাড়াও হলুদ, কমলা ও বিভিন্ন রঙের ছাপ দেখা যায়। এর জন্য হরমুজের আরেকটি নাম রয়েছে রংধনু দ্বীপ। এই দ্বীপের সৌন্দর্যের স্বাদ নিতে প্রতি বছর সেখানে ছুটে যান বহু পর্যটক। 2026 সালটি বলিউড সিনেমার জন্য বিশেষ হতে যাচ্ছে। পর্দায় আসতে যাচ্ছে একাধিক বিশাল বাজেটের সিনেমা, যেখানে রণবীর কাপুর, সানি দেওল, শাহরুখ খান এবং সালমান খানের নতুন সিনেমা দর্শকদের মাতাতে প্রস্তুত। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। 2026 সালটি বলিউড সিনেমার জন্য বিশেষ হতে যাচ্ছে। পর্দায় আসতে যাচ্ছে একাধিক বিশাল বাজেটের সিনেমা, যেখানে রণবীর কাপুর, সানি দেওল, শাহরুখ খান ও সালমান খানের নতুন সিনেমা দর্শকদের মন মাতাতে প্রস্তুত। আসছে 23 জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে সানি দেওলের বর্ডার 2। সম্প্রতি প্রকাশিত টিজারে দেখা গেছে বরুণ ধাওয়ান, আহান পান্ডে ও দিলজিৎ দোসাঞ্জ শত্রুর বিরুদ্ধে লড়াই করছেন। সিনেমাটি প্রায় 150 কোটি টাকা বাজেটে নির্মিত, যা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আয়ের ক্ষেত্রে। ভিকি কৌশল, আলিয়া ভাট ও রণবীর কাপুর অভিনীত লাভ অ্যান্ড ওয়ার 14 আগস্ট মুক্তি পাবে। সঞ্জয় লীলা বানশালীন পরিচালনার ত্রিকোণ প্রেমের গল্পের এই সিনেমার বাজেট প্রায় 200 কোটি রুপি। শাহরুখ খানকে দেখা যাবে অ্যাকশন ঘরানার কিং ছবিতে, যেখানে তার মেয়ে সুহানা খানও গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই সিনেমার বাজেট 300 কোটি রুপির বেশি। নতুন বছরের দীপাবলিতে সিনেমাটি মুক্তি পাবে। রণবীর কাপুর ও সাই পল্লবীর রামায়ণ সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল বলিউড ছবি হিসেবেও পরিচিত। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উভয় অংশের জন্য খরচ প্রায় 1600 রুপি। প্রযোজক নিশ্চিত করেছেন মোট খরচ 4000 কোটি রুপি। কেজিএফ তারকা যশের পরবর্তী সিনেমা টক্সিক নতুন বছরের ঈদে মুক্তি পাবে। প্রায় 300 কোটি রুপির বাজেটের নির্মিত এই সিনেমাটি ধুরন্ধর 2 এর সঙ্গে প্রতিযোগিতায় নামছে। সালমান খানের ব্যাটেল অফ গলওয়ান প্রায় 100 কোটি রুপি বাজেটে তৈরি। আগের সিনেমার আয় নিয়ে হতাশ হলেও এবার সে কি দর্শককে ফের মাতাতে সক্ষম হবেন, এমনটাই দেখার বিষয়। 2026 সালের এই বড় বাজারের সিনেমাগুলো কতটা সফল হবে, সেটাই এখন চলচ্চিত্রপ্রেমীদের মূল আগ্রহের কেন্দ্রবিন্দু। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।